স্টার্ট রেকর্ডিং দিই নাই। আচ্ছা, তো এই গুরুত্বপূর্ণ ক্লাসটা হচ্ছে মূলত মাইক্রোসফট এক্সেল। তো আজকে হচ্ছে আপনাদের 9 নাম্বার ক্লাস। ক্লাস 09 হচ্ছে আপনাদের মাইক্রোসফট এক্সেল। তো আজকে হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেল শিখবো। ওকে, তো এর আগে হচ্ছে 8টা পর্যন্ত আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো শিখছিলাম। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেখেন, ওয়েট। আচ্ছা, আমি হচ্ছে আর আপনাদের মাইক্রোফোনগুলো হচ্ছে অন করে রাখছি। ওকে, আপনারা প্রয়োজন ছাড়া হচ্ছে এটা মোড আনমোড করবেন না। কোনো যদি ইনস্ট্যান্ট প্রবলেম হয় তখন অন করে আমাকে বলবেন যে ভাই এটা বুঝতেছি না, এটা রিকেপ করতে পারেন। ওকে, তো এক্সেলের ফাইল কীভাবে ওপেন করবেন, এটা মূলত ওয়ার্ডের মতোই, তবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো হচ্ছে মাইক্রোসফট অফিসের আন্ডারে। তার মানে মাইক্রোসফট অফিস যদি আপনি ইনস্টল করেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলো সফটওয়্যার পেয়ে যাবেন। মানে আলাদা আলাদা করে ইনস্টল করতে হয় না, একটা প্যাকেজ ইনস্টল করলে সবগুলো ইনস্টল হয়ে যায় কম্পিউটারে। তো আমার এখানে দিস পিসিতে যাবেন। তো আগে আমরা বিভিন্ন ড্রাইভে কী করতাম, ফাইল বানাতাম। তো এখানে ঢোকার পরে রাইট ক্লিক করে নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিতাম। এখন যদি আমরা মাইক্রোসফট এক্সেল করব, তাহলে আমাদের মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করতে হবে। তো এখান থেকে কিন্তু আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে ফাইলটা, ওটাও কিন্তু বানানো যায়। তো আমরা কি করব, আচ্ছা, এর আগে একটা ফোল্ডার বানিয়ে রাখি, এবং আমি ফোল্ডারের নাম দিলাম অল ক্লাস অফ এক্সেল। ওকে, মানে এক্সেলে আপনাদেরকে যতগুলো ক্লাস করাবো সবগুলো হচ্ছে আমি এখানে এই ফোল্ডারে সেভ করে রাখবো। এন্টার দিয়ে ফোল্ডার বানালাম, তারপর ভিতরে ঢুকবো, আবার রাইট ক্লিক করে হচ্ছে নিউতে গিয়ে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো এটা হচ্ছে আমাদের ক্লাস 01 কিসের, মাইক্রোসফট এক্সেল। আচ্ছা, ব্র্যাকেট দিয়ে আজকে হচ্ছে 9 নাম্বার ক্লাস, এটা লিখে দিই, এন্টার। এবার হচ্ছে আমরা এক্সেলের ফাইল বানাবো, এবং উপরে লোকেশন দেওয়া আছে। আমরা হচ্ছে দিস পিসি থেকে প্রজেক্ট ডকুমেন্টে গিয়েছিলাম, তারপর হচ্ছে অল ক্লাস অফ এক্সেল এই প্রোগ্রাম বা এই ফোল্ডারের মধ্যে আছি এখন। আমি আবার ক্লোজ করে দিচ্ছি। এটা কোথায় পাবো, দিস পিসিতে, তারপর প্রজেক্ট ফাইল, দেন আপনার হচ্ছে অল ক্লাস অফ এক্সেল, দেন আপনার আমার ক্লাসটা ওপেন করবো। এভাবে হচ্ছে আপনারা ওয়ার্ড, এক্সেলের মতো করে ফাইল বানাবেন। তো এক্সেল ওপেন হলে এরকম দেখাবে, ওয়ার্ডে কিন্তু অন্যরকম ছিল। এক্সেল হচ্ছে এভাবে দেখাবে, এরকম। তো এখানে হচ্ছে এখন আমরা এক্সেল নিয়ে কি কি কাজ করতে পারি। ওকে, আগে একটা কনসেপ্ট দিতে হবে না, ওয়ার্ডে তেমনি আমরা ওপেন করে হচ্ছে কি করছিলাম, কাজ শিখছিলাম, বিভিন্ন ম্যানুয়াল কাজগুলো শিখলাম। ওয়ার্ডের কাজটা ছিল মূলত বিভিন্ন ধরনের ডকুমেন্ট যে রাইটিংগুলো হয় না, এই ধরনের, বা অ্যাপ্লিকেশন বা প্যারাগ্রাফ, অফিসিয়াল যে ম্যানেজমেন্টাল যে কাজগুলো হয়, এটা মূলত ওয়ার্ড থেকে করে। আর এক্সেল থেকে হচ্ছে করে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ কাজ। তো এটা আমরা হচ্ছে চ্যাট জিপিটি থেকে জেনে নিই। আমি, আপনি সবাই হচ্ছে এখন কী করবো, চ্যাট জিপিটি থেকে আরও বিস্তারিতভাবে জেনে নেব। মানে কোনো একটা প্রোগ্রাম শুরুর আগে তো আমাদের জানা উচিত। তো আমি চ্যাট জিপিটির বললাম মাইক্রোসফট এক্সেলের কাজ কি। ওকে, এখানে আপনি ইংলিশেও বলতে পারেন বা বাংলাতেও বলতে পারেন। এখানে কি বলছে, মূলত ডেটা হিসাব নিকাশ ও বিশ্লেষণ ও সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। কি বলছে, হিসাব করা যায়, যোগ করা যাবে, বিয়োগ করা যাবে, গুণ করা যাবে। তারপর হচ্ছে ডেটা কীভাবে সংরক্ষণ করতে হয়, যেমন ছাত্রদের নাম, রোল, কর্মচারীর তথ্য। ওকে, এভাবে। আর ফর্মুলা ও ফাংশন, তারপর চার্ট, গ্রাফ, ডেটা বিশ্লেষণ, রিপোর্ট তৈরি, এবং অফিসের যে কাজগুলো, অফিসিয়াল যে হিসাব নিকাশের কাজগুলো, যেমন ব্যাংকের কাজ, স্কুল কলেজের কাজ, দোকান ও কামারের হিসাব। তো এই টাইপের কাজগুলো মূলত এক্সেল থেকে করে। ওকে, তো আমরা বুঝতে পারলাম এক্সেলের কাজটা কি, ডেটা হিসাব নিকাশ করা। ক্লোজ করে দিবেন এখানে। এবার দেখেন এখানে আমার পুরো স্ক্রিনটা, এমএস ওয়ার্ডে আমি আপনাদেরকে একটা বিষয় বলছিলাম যে উপরের এই টাইটেল, এই বারটাকে টাইটেল বার বলে, উপরের এই বারটাকে হচ্ছে টাইটেল বার বলে। তো সেম এমএস এক্সেলেও, ওকে, উপরে এটাকে আপনারা কি বলবেন, টাইটেল বার। আর এখানে সেভ অপশন দেওয়া আছে, দেন আপনার হচ্ছে কন্ট্রোল জেড বা আন্ডু যেটাকে বলেন, আন্ডু এখানে ইউজ করতাম কোনো একটা লেখা কেটে গেলে ওটাকে ব্যাক আনার জন্য। রিডু হচ্ছে আবার ওটাকে ফেরত আনার জন্য, এটা রিডু, আর এটা হচ্ছে আন্ডু। তো এই দুটো অপশন এখানে আছে। তারপর ক্লাস 01-9 মানে হচ্ছে এক্সেলের আমার যে নামটা, টাইটেল বার, এই টাইটেলটা দেখা যাচ্ছে। এরপর এখানে আমার সাইন ইন অপশন দেওয়া আছে, এবং বাকি ইনফরমেশনগুলো যেগুলো ডিফল্টভাবে আছে। এবং ফাইল, হোম, ইনসার্ট, পেজ, লেআউট পর্যন্ত হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের মতো মিল আছে। যেমন আমি যদি ওয়ার্ড অপশনে যাই বা ওয়ার্ড অ্যাপ্লিকেশনে যাই, এখানে যে মেনুগুলো, এই যে হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন, লেআউট এবং ফাইলে যে কাজগুলো, এগুলো মূলত আমাদের এক্সেলেও কি আছে। তার মানে হোমে এবং ইনসার্ট, পেজ, লেআউট ওয়ার্ডে যা শিখাইছিলাম তা।
যদিও হোম মেনুতে কয়েকটা অপশন ভিন্ন ভিন্ন আছে, এগুলো হচ্ছে আমরা শিখবো ক্লাসে আর একটু পরে। ওকে, তো আমরা হচ্ছে ম্যাক্সিমামে কি পাইলাম, ওয়ার্ডের সাথে মিল পাইলাম। এখন দেখেন তো আমরা আগের মতো এই ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট এটাকে কি বলতে পারি, মেনু বার বলতে পারি। আমি একটু লিখে দিই, এখানে লিখে দিই। প্রথমটা বলছিলাম টাইটেল বার, তারপর এটা বলছি মেনু বার, এগুলো হচ্ছে প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম। তারপর হচ্ছে কমান্ড বার, এই যে কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, এই পুরো গ্রুপটা হচ্ছে কমান্ড বার। কমান্ড বার, এটাকে ফরম্যাট বারও বলা যায়, সমস্যা নেই। এরপর এখানে হচ্ছে সেল অ্যাড্রেস বার আছে, তারপর হচ্ছে স্ট্যাটিক বার আছে, দেন আপনার এটা হচ্ছে ফর্মুলা বার। এই যে লম্বা পুরা সেলটা না, এটা হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বার, ফর্মুলা বার মূলত কোনো একটা সেলে লিখলে ওটা উপরে দেখা যাবে। ওকে, তারপর হচ্ছে এ বি সি ডি, এই পুরা লাইনটা হচ্ছে কলাম হেডার। কলাম হেডার, আচ্ছা এটা কেন বলতেছে আমি বলবো। এই যেভাবে যদি সিলেক্ট করি এটাকে কলাম বলি, আর এদিকে সিলেক্ট করলে এটা কি বলি আমরা, রো বলি। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করছিলাম, ইনসার্টে যখন ট্যাবল নিছিলাম, এবং সবাই খুব সুন্দর করে আমাকে এই ট্যাবলটা বানিয়ে দিয়েছিলেন, তো আই এম রিয়েলি গ্ল্যাড টু দ্যাট। তো এখানে এইভাবে নেবেন। এখানে হচ্ছে কলাম কোনগুলা, এগুলো না, এই যে কলাম 1, কলাম 2, কলাম 3। আবার এদিকে ধরলে কি রো না, তো সেম ভাবে হচ্ছে এক্সেলেও পাশাপাশি যদি আপনি কাউন্ট করেন রো উপর নিচ হলে কলাম। তো এখানে কলাম হেডার বলতে উপরে এ ভি সি ডি এগুলা। যেমন আমি এখানে ক্লিক করলে আমি এখন কে কলামে আছে, যদি এখানে ক্লিক করি এখন উ কলামে আছে। সেমভাবে এদিকে ক্লিক করলে আমি 3 নাম্বার কলাম আছে, রোতে আছি, আবার এদিকে ক্লিক করলে 19 নাম্বার রোতে আছে। এভাবে হচ্ছে আমাদের এক্সেলের স্প্রেডশিটটা করতে হয়। এই পুরাটা হচ্ছে ওয়ার্ক স্টেশন বা ওয়ার্কশিট, যেখানে হচ্ছে আমরা কাজ করি। মানে পুরা পেজটা হচ্ছে ওয়ার্কশিট, পুরা পেজটা হচ্ছে ওয়ার্কশিট। তো প্রথম হচ্ছে আমরা শিখলাম কলাম, না তার আগে একটা হচ্ছে ফর্মুলা বল, কলাম হেডার। তো আমার বানান ভুল হতে পারে, ঠিক আছে, আমি স্পিডে লিখি তাই। তারপরে এটাকে আমরা রো হেডার বলি, রো হেডার বলি। এটা হচ্ছে কি রো হেডার, এটা হচ্ছে কলাম হেডার। আর কলাম রো তো আমরা চিনতেই পারলাম। আর প্রতিটা গড়, প্রত্যেকটা গড়, প্রতিটা বর্ডার হচ্ছে আমাদের সেল। প্রতিটা গড়কে আমরা বলবো সেল। আবার এই পাশে আসেন, এটা হচ্ছে ভার্টিক্যাল বার, এটা দিয়ে মূলত পেজ আপ অ্যান্ড ডাউন করতে হয়। ভার্টিক্যাল বার, এটা মূলত এমএস ওয়ার্ডের মতোই। তো ভার্টিক্যাল বার, তবু রিমাইন্ড হিসেবে আমি দেখাই দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে ভার্টিক্যাল বার, এবং এখানে হরিজেন্টাল বার দেওয়া আছে। হরিজেন্টাল বার কিন্তু এমএস ওয়ার্ডে হচ্ছে স্ক্রিনটা জুম বেশি করলে তখন কিন্তু শো করতে হয় যে পেজটাকে লেফট অ্যান্ড রাইট করার জন্য, তাই না? তো এখানে হচ্ছে এটা ডিফল্টভাবে দেওয়া আছে, এটা যে কোনো মুহূর্তে আমরা এভাবে লেফট অ্যান্ড রাইট করতে পারি। ওকে, বোঝা গেছে? তো এটাকে কী বার বলতে পারি, ভার্টিক্যাল বার, এটাকে বলবো হরিজেন্টাল বার। হরিজেন্টাল বার। তারপর হচ্ছে শিট ট্যাব, এই যে শিট 1 দেখা যাচ্ছে না, এখানে প্লাসে ক্লিক করলে আরেকটা শিট আসবে। এটা হচ্ছে শিট 2, শিট 1, শিট 2, মানে এটাকে শিট ট্যাব বলে। ওকে, মানে বিভিন্ন ধরনের কাজ করা যায়। যেমন আপনি শিট 1-এ ধরতে পারেন আজকে রেজাল্ট শিট বানাইলেন ক্লাস 1-এর জন্য, শিট 2-তে গিয়ে ক্লাস 3-এর জন্য বানাবেন। এভাবে হচ্ছে সেম টপিকের উপরে ভিন্ন ভিন্ন ইউনিটের কাজ করার জন্য এই শিটগুলো দরকার হয়। তো আমরা শিখলাম হচ্ছে এটা কি শিট ট্যাব, আর এটা হচ্ছে হরিজেন্টাল বার। এবং আগের মতো এই যে স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার, এটা হচ্ছে স্ট্যাটাস বার বা স্ট্যাটিক বার। এখানে হচ্ছে আমাদের পেজটা জুম করা যাবে এভাবে, পেজটা আবার জুম আউট করা যাবে। আরও বিভিন্ন মোড আছে, একটু পর দেখাচ্ছি। তো এটাকে কি বলতে পারি, স্ট্যাটিক বার, স্ট্যাটিক বার। তারপর হচ্ছে টাস্ক বার, একদম যেটা সব সময় থাকে, এটার নাম কি, এই যে এটার নাম কি, এটা হচ্ছে টাস্ক বার। টাস্ক বার মানে যেখানে আমরা অপশনগুলো হচ্ছে পিন করে রাখি, এটাকে আমরা ডিফল্টভাবে কি বলি, টাস্ক বার। ওকে, তো আপনারা হচ্ছে এখন একটা কাজ করবেন, এই বিষয়টা হচ্ছে এখন কি করবেন, স্ক্রিনশট করে রাখবেন। ওয়েট, এখানে হচ্ছে একটা লিখি নাই, সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস, সেল অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে এই যে দেখেন, আমি যদি কোনো একটা সেলের উপর ক্লিক করি, উপরে কত আই না, এদিকে কত 7, তার মানে এই সেলের নামটা হচ্ছে I7, এই সেলের নামটা কি I7। যদি আমি এদিকে ক্লিক করি, এটা সিলেক্ট হলো না, উপরে কত, কলাম কত n, তাহলে রো কত এদিকে 8, তাহলে এটার নাম হচ্ছে N8। তো এক্সেলের ক্ষেত্রে এই সেল অ্যাড্রেসগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট বলা যায়। যেমন আমি যদি এখানে ক্লিক করি, M এদিকে কত 19, ওকে, তো M19 এটা এই সেলের নাম। তো এরকম কোনো একটা সেলে ক্লিক করলে যে নামটা আমাদের বারবার উপর একবার এদিকে একবার দেখতে হচ্ছে না, তো এভাবে না করে এপাশে উপরে কর্নারে একটা সেল অ্যাড্রেস আছে, এটা মূলত আমি যদি কোনো একটা সেলে ক্লিক করি নামটা এখানে দেখা যাবে। যেমন এই সেলের নাম হচ্ছে D17, এখানে ক্লিক করলে L20,
এটা ফি 18, এটা কি E23। এভাবে হচ্ছে আমরা স্যালারিসটা অ্যাড্রেসটা ইউজ করতে পারি, এবং কাজের ক্ষেত্রে এটা অবশ্যই অবশ্যই আপনাদের দরকার হবে। তো এখন হচ্ছে আপনারা কি করবেন, এটা একটু স্ক্রিনশট নেবেন। আমি লিখে দিই বার্নিং ইন এক্সেল। আপনারা স্ক্রিনশট নেন, এটা স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখেন। ওকে, তো 20 সেকেন্ড সময় আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন একটা। হারি আপ, রিপিটলি, ডু ইট রিপিটলি। ওকে, স্ক্রিনশট নেওয়া শেষ, সেটা আমি এখন ক্লোজ করে দিব। ওয়েট, আমি এটা অফ রাখছিলাম। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া শেষ তাই না? এখন আমি এটা কেটে দিব। আরেকটা বিষয় অ্যাডভান্স বলে রাখি, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট ডিলিট করতাম, ব্যাক স্পেস দিতাম না, কিবোর্ড থেকে যে ব্যাক স্পেস কিটা ওটা ক্লিক করলেই কেটে যেত। কিন্তু এক্সেলে হচ্ছে ব্যাক স্পেসটা ইউজ করতে হবে আমাদের প্রতিটা সেলের জন্য। যেমন আমি মেনু বার কাটতে চাচ্ছি, ব্যাক স্পেস দিলে কেটে যাচ্ছে, আবার এখানে গিয়ে ব্যাক স্পেস দিলে কিন্তু কেটে যাচ্ছে। তো এটা তো একসাথে সবগুলো ডিলিট করতে হলে আমাদের কি করতে হবে, সবগুলাকে সিলেক্ট করতে হবে, এবং কিবোর্ডে ব্যাক স্পেস বাদে একটা ডিলেট অপশন আছে দেখেন, ডিলেট কি, কিবোর্ডে ব্যাক স্পেস বাদে একটা ডিলেট করার জন্য ডিলেট কি আছে, ওই ডিলেটটা দিলে সবগুলো ট্যাক্স একসাথে কেটে যাবে। তো এই অপশনটার নাম কি, ডিলেট কি। আপনারা কিবোর্ডে ভালো করে দেখে নেন ডিলেট কি। তো একসাথে অনেকগুলো ট্যাক্স যদি এক্সেলে কাটতেছেন, সবগুলোকে সিলেক্ট করে ডিলেট কি দিতে হবে, দেন আপনার এটা হচ্ছে কাটবে। আপনারা মোড করে বলেন, আনমোড করে বলেন, আপনাদের এখানে ডিলেট কি আছে না কিবোর্ডে? ল্যাপটপ ইউজ করতেছেন যারা বা কম্পিউটার ইউজ করতেছেন যারা, ডিলেট কি আছে না? আছে জি জি ভাই। আছে আছে আছে। জি আছে। গুড। তো এভাবে হচ্ছে ডিলেট দিয়ে কাটবেন আপনারা। ব্যাক স্পেস এখানে এক্সেলে সেলের ভিতরেই কাজ করবে, আর বাইরে সবগুলো কাজ করতে গেলে ডিলেট ইউজ করতে হবে। আচ্ছা, এখন এতক্ষণ হচ্ছে আমরা এই বেসিক বারের নামগুলো বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখবো। যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে এক্সেলে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, ভাগ করতে হবে, আর গুণ করতে হবে। দেন আপনার গিয়ে হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে যে সূত্রগুলো আমাদের দরকার হবে আমাদের অফিস মেনটেন করতে গেলে ওগুলা। আর এই এক্সেলে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্যালারি শিট বানাবো। ওকে, তারপর হচ্ছে বানাবো স্কুলের যে রেজাল্ট শিটগুলো বের করে না, ওই রেজাল্ট শিট, বা ধরেন কমিশন বিল, তারপর আরও বিভিন্ন ধরনের শিট আমরা হচ্ছে এই 3-4টা ক্লাসে শিখবো। তো এগুলো ডিলিট করে দিলাম। এখন আজকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখবো। তো এখানে আমি ধরেন এই নাম্বারগুলো লিখলাম 5, 6, এবং এরো কি দিয়ে নিচে আসবো। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা একদম বিগিনার এক্সেলের জন্য, আপনারা কোনো একটা নাম্বার লিখেন, এই যে লিখলেন, এখন আপনি নিচের সাইডে বা বাম সাইডে বা ডান সাইডে বা উপরে যেতে যাচ্ছেন, এখন আপনি এই নাম্বারটা লিখে মাউস দিয়ে এভাবে বাইরে ক্লিক করবেন না, এভাবে করবেন না, মাউস ধরলে সময় নষ্ট হয়ে যাবে। তো কিবোর্ডে হচ্ছে একটা অ্যারো কি আছে, অ্যারো কি, কি বলছি আমি, অ্যারো আর কি অ্যারো কি। এই অ্যারো কি ইউজ করে হচ্ছে এক্সেল থেকে আর এক্সেলে যাবেন আপনারা, তাইলে আপনাদের সময় বাঁচবে। এখন 1 ঘন্টার কাজটা 40 মিনিটে হয়ে যাবে। তো মাউস ধরে একটা সেল থেকে আরেকটা সেলে গেলে একটু সময় নষ্ট হয়। তো আপনারা সবসময় অ্যারো কি ইউজ করবেন। ওকে, তো 90, 70, ধর বিভিন্ন নাম্বার লিখি, যে কোনো নাম্বার হইতে পারে, সমস্যা নাই। আচ্ছা, পাশে কয়েকটা নাম্বার লিখি, এদিকে এই যে পাশে কয়েকটা। ওকে, যাক, এখন আমি এগুলা যোগ করব। কি করব? যোগ করব সবগুলা। যোগ করার আগে ধরেন আমি এখানে বসাবো, এখানে আমি পাশে টোটালটা লিখে রাখি যাতে বুঝি। ওকে, তো এখানে যোগ করব। এখন এক্সেলে যে কোনো কিছু আপনি নর্মাল লিখতে গেলে নর্মালি লিখতে পারবেন, মানে এমএস ওয়ার্ড এমনি আপনি ওপেন করতেন, নিজের মতো র্যান্ডম যা মন চায় টাইপিং করলে অটোমেটিক পেজে লেখা যাইতো। বাট এক্সেলে আপনিও এভাবে লিখতে পারবেন, বাট আপনি যখন এটা কোনো একটা ফর্মুলা ইউজ করে কাজ করতে যাবেন, এই যে ধরেন আমি যোগ করব, বিয়োগ করব, ভাগ করব, এগুলো কিন্তু নর্মালি আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে হবে না, মানে যেভাবে লিখছি এভাবে হবে না। এগুলো ইউজ করার জন্য অবশ্যই আমাকে ইকুয়াল দিতে হবে, কিবোর্ড থেকে ইকুয়াল দিতে হবে। ওকে, ইকুয়াল দিলে এটা হচ্ছে আপনার সূত্রটা প্রপারলি কাজ করবে। তো আপনারা অবশ্যই ইকুয়াল দিবেন, এবং এখানে কোনো স্পেস হবে না,
মানে এক্সেলে যে সূত্রই লিখেন কোনো ধরনের স্পেস হয় না বা কোনো ধরনের ফাঁকা হয় না। ওকে, তো আমরা ইকুয়াল দিব, এখানে সাম দিব, SUM সাম। এখন আমরা কি করতেছি, যোগ করতেছি। তো ইকুয়াল দেওয়ার পর সাম দিবেন, সাম দিয়ে এভাবে শিফট চেপে ধরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এবং এখানে আমাদের ইনস্ট্রাকশন বলে দিবে নাম্বার 1 দিতে বলতেছে, নাম্বার 2। তো আমরা এগুলো দেখবো না, আমরা হচ্ছে কি করব, পুরো রেঞ্জটা এভাবে সিলেক্ট করে দিব 56 থেকে 234 পর্যন্ত। এভাবে দেখেন এখানে কি আসলো, C4 আসলো, আবার C9 আসলো। C4টা মূলত হচ্ছে যে আমার 56 না, উপরে কত সি, আবার এদিকে কত 4, তার মানে এটার নাম হচ্ছে C4। আবার এখানে C9 না, C9 হচ্ছে এটা, এই যে উপরে সি, এদিকে কত 9, আর মাঝখানে এই কোলনটা দেওয়ার রিজন হচ্ছে মধ্যে বোঝাচ্ছে, মানে C4 আর C9 এর মাঝখানে যতগুলো নাম্বার আছে সবগুলো কি হবে, সাম হবে। তো এখানে লাস্ট ব্র্যাকেট এটাকে ক্লোজিং ব্র্যাকেট বলে, এটাকে ওপেন ব্র্যাকেট বলে, এটাকে ক্লোজিং ব্র্যাকেট বলে। তো আমি যেভাবে লিখছি এভাবে লিখে যদি আপনি লাস্টে গিয়ে এন্টার দেন, কিবোর্ড থেকে এন্টার দেন, তাহলে এই যে নাম্বারগুলো আমি সিলেক্ট করছি না সবগুলো, এগুলো এখানে যোগ হয়ে আসবে। তাহলে এগুলোর সর্বমোট নাম্বার হচ্ছে কত, 785। আবার দেখেন আমি ভালো করে দেখাচ্ছি। তো প্রথম অবশ্যই সমান দিতে হবে, সমান না দিলে কিন্তু কাজ হবে না। তো SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে শিফট চেপে ধরে এভাবে টানবেন, লাস্ট ব্র্যাকেট এন্টার, এভাবে হচ্ছে যোগ করতে হয়। তো এটা হচ্ছে ফর্মুলা যোগ, মানে একটা সূত্র ইউজ করে কিভাবে আপনি যোগ বের করবেন। আর আরেকটা যোগ আছে যেটা হচ্ছে নর্মালি একটু সময় নিয়ে করে, যেমন আমি এখন সাম লিখবো না, সাম লিখবো তখন যখন একসাথে সবগুলো সিলেক্ট করতে হচ্ছে। তো আমি ধরেন একটু পরপর যোগ করব, এখন ইকুয়াল দিয়ে এখানে ক্লিক করব, এখন দিলাম প্লাস, এখানে দিলাম, এরপর আবার প্লাস দিলাম, এরপর আবার প্লাস দিলাম, এরপর আবার প্লাস দিলাম। এটাও কিন্তু যোগ, মানে এভাবেও কিন্তু যোগ করা যায়, কিন্তু এটা হচ্ছে অনেক সময় নেয়। এখানে সমান দেওয়ার পর আমি কি দিচ্ছি, C4 না, এটা এখানে ক্লিক করলে C4 টোটো চলে আসবে, মানে C4 এ যে নাম্বারটা আছে এটার সাথে C5 এ যে নাম্বারটা আছে এটার সাথে C6 এ যে নাম্বারটা, এই নাম্বারগুলো কি হবে, যোগ হবে। এন্টার দিলে এখানে যোগ চলে আসবে, এই যে এটা। তো এইভাবে যদি করেন আপনি কি হবে, সময় নষ্ট হবে। তো আমরা এইভাবে করব না, আমরা করব কীভাবে, সাম দিয়ে, যাতে 1 সেকেন্ডের মধ্যে পুরো আনসারটা চলে আসে। তবে এটা ইউজ করতে পারেন অন্য একটা সেকশনে, যেমন আমি চাচ্ছি 56, 70 আর 234, এটা কি করতে, যোগ করতে, এই তিনটা। এখানে কিন্তু আমি সাম ইউজ করতে পারবো না, সাম ইউজ করলে একটু ঝামেলায় পড়তে হবে। তো সাম ইউজ করব তখন যখন একসাথে পুরো একটা রেঞ্জ কি করব, যোগ করব। কি বলছি, পুরো একটা রেঞ্জ যোগ করব, বা একটা কলাম বা রো যা মন চায় যোগ করব। তো আর যেটা জেনারেল যোগ দেখাইলাম এটা ইউজ করব এভাবে, একটা বাদে বাদে করতে গেলে এখানে সাম দেওয়ার দরকার নাই, এখানে সাম দেওয়ার দরকার নাই, এন্টার, এভাবে হচ্ছে যোগ করতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমরা একটু পরপর যদি যোগ করি তখন দরকার হবে, আর ফর্মুলা ইউজ করলে তখন দরকার হবে। এটা দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় বিভিন্ন মোডে কাজ করে। এরপর যখন বিয়োগ করব, আমি ধরেন 560 থেকে এটা বিয়োগ করব, বিয়োগের জন্য কোনো ধরনের সূত্র নাই। এটা যেমন আমি যোগ করলাম, যোগের জন্য কি সাম, তাই না? তো বিয়োগের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে এই টাইপের কোনো ধরনের সূত্র নাই। আচ্ছা, যোগ বিয়োগ গুণ বা এগুলোর জন্য কোনো ধরনের কি সূত্র নাই। তো এগুলো ইউজ করতে গেলে আমাদেরকে অবশ্যই এভাবে ইউজ করতে হবে, যে ইকুয়াল দিয়ে 560 মাইনাস দিবেন, মাইনাস দিয়ে পরের নাম্বারটা, যদি এরপর আরও বেশি দরকার হয় তাহলে মাইনাস দিয়ে পরের নাম্বারটা, এভাবে দিয়ে এন্টার দিলে কিন্তু এগুলো বিয়োগ হয়ে যাবে। তার মানে 560 থেকে 240, 240 থেকে আবার 129, এটা এখানে বিয়োগ করলো, এভাবে করতে হয়। নর্মালি এখানে যেটা আমি যোগ করছিলাম এখানে কিন্তু জাস্ট প্লাস দিছিলাম এটা, তার মানে এভাবে করতে হবে এন্টার, তার মানে এখন সবগুলো কী হবে, যোগ হবে। আর যদি আমি গুণ করতে চাই সেম ওয়ে, এখানে ক্লিক করলাম, প্লাসের ক্ষেত্রে আমরা প্লাস দিছিলাম, মাইনাসের ক্ষেত্রে মাইনাস দিছিলাম। এখন গুণকে যেহেতু করব আমরা হচ্ছে এখানে স্টার দিব, এই যে স্টার একটা আছে না, এটা দিব, স্টার দিয়ে আমি আরেকটা নাম্বারে ক্লিক করব। তার মানে D6 আর E4 যে নাম্বারটা এটার সাথে কি হবে, গুণ হবে। তারপর এন্টার দিলে আনসারটা চলে আসবে, এখানে এই যে চলে আসছে। এভাবে সেমভাবে হচ্ছে বাঘটা মনে করেন এই সেলে বসাবো, ইকুয়াল দিব, এই নাম্বারে ক্লিক করবো। বাঘ বলতে এখানে স্ল্যাশ বোঝাচ্ছে, এই যে এটাকে আমরা স্ল্যাশ বলি। এটা মূলত আপনি বটম লাইনে পাবেন, খুঁজে নেবেন।
তো এটা দিয়ে এটাকে D7 কে ভাগ দিব মনে করেন 129 দিয়ে। এখানে ক্লিক করলে এই নাম্বারটা ওটু চলে আসে, এটা নিয়ে আমার কনফিউজ হয় না। তো D7-এ এই নাম্বারটা এটা ভাগ দিব কি দিয়ে, F12। এখন যদি আমি এন্টার দিই কিবোর্ডে, তাহলে এটা ভাগ কত, ভাগ শেষ কত, 1728। এভাবে হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। তার মানে আমি আর যদি একদম ইজিলি বলি, যোগ করার জন্য সাম ইউজ করতে হবে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে নর্মালি এভাবে ক্লিক করবেন, প্লাস হলে প্লাস এভাবে। ওকে, আচ্ছা আমি সমান না দিই, আপনাদের বোঝানোর জন্য বলি। ইকুয়াল, ক্লিক, মাইনাস, এটা হচ্ছে বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে এভাবে ইউজ করব। আর গুণের ক্ষেত্রে মাঝখানে গুণটা দিলে হয়ে যাবে, ভাগের ক্ষেত্রে মাঝখানে ভাগটা দিলে হয়ে যাবে। তো এবার হচ্ছে এক্সেলে বেসিক কাজগুলো এভাবে করে। আর কখনো যদি আপনার ইমিডিয়েট ক্যালকুলেট করতে হয়, মানে আপনার মোবাইলে যে ক্যালকুলেটর ইউজ করেন না, 120 220 যোগ বিয়োগ গুণ ভাগ করে না, এগুলো কিন্তু এখানেই করা যাবে। যেমন এখানে আমি ইকুয়াল দিব 210 প্লাস 560 প্লাস, মানে যে কোনো একটা নাম্বার দিলাম, দেওয়ার পর এন্টার দিলে এই তিনটা নাম্বারের আনসার বা যোগ এখানে চলে আসবে। এভাবে কিন্তু যোগ করা যাবে। সেমভাবে ভাগও করতে পারবেন, মনে করুন 1550 মাইনাস 780, এন্টার, তাহলে ভাগ। এবার ধরুন আমি ভাগ করব, এই যে 450/100, এন্টার, এটা ভাগফল কত চলে আসলো। এভাবে কিন্তু ইমিডিয়েট করা যায়। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা সবাই বুঝতে পারছেন সবাই? হ্যাঁ জি। ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। এটা একদম বেসিক, আপনারা যারা জানেন সমস্যা নেই, একটু বিরক্ত হবেন না। আর একটু আস্তে আস্তে বোঝান। আরো আস্তে আস্তে বুঝাইতাম, আমার কথা স্পিড। না, ঠিক আছে। আচ্ছা ভাই, একটু ফার্স্ট ভালো। থেকে একটু বুঝাবেন, কারণ আমি একটু লেটে জয়েন করছি, মাত্র জয়েন করছি তো, এই জন্য একটু মানে ব্রিফলি যদি বলতেন তাহলে ভালো হতো। এখন সবগুলো কি করব, ডিলিট করে দিব না, এভাবে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিব। ব্যাক স্পেস দিলে কিন্তু কাজ ডিলেট করবে না। কেন করবে না? ডিলেট ডিলিট দিতে হবে না? হ্যাঁ, ডিলেট ডিলেট আচ্ছা, ডিলিট দিলে কিন্তু আমার কেটে যাচ্ছে এটা। সবগুলো কেটে যাবে। ওকে, এভাবে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো আমরা হচ্ছে আজকের ক্লাসে শুধুমাত্র একটা সূত্র শিখলাম, সেটা হচ্ছে সাম, আর বাকিগুলো জেনারেল। এখন আবার দেখাচ্ছি, একটু দেখেন। এভাবে ইকুয়াল সাম দিয়ে তারপর এভাবে পুরো রেঞ্জটা সিলেক্ট করতে হবে। মানে একসাথে কখনো যোগ করতে হলে সাম ইউজ করবেন, আর যদি একটু পরপর যোগ করতে হয় তখন ইকুয়াল ইউজ করবেন, ক্লিক করবেন, প্লাস দিবেন উপরে, এটা ক্লিক করবেন, এভাবে যোগ করে একটু পড়বে, বা একটা মাঝখানে যেমন আপনার অনেক সময় মন চাচ্ছে এখানে সেল যেটা আছে এটা যোগ করবেন, এখানে যেটা আছে এটা যোগ করবেন, এখানে যেটা আছে এটা যোগ করবেন, এখানে যেটা আছে এটা যোগ করবেন। তাহলে আমি যতগুলো সেল সিলেক্ট করছি এখানে সবগুলো এখানে যোগ হয়ে যাবে। ওকে, তো নাম্বার নাই বলে এভাবে আসলো কি, এটা সিলেক্ট করছি না, এখানে এখন আমি ধরেন একটা নাম্বার লিখলাম 45, এটা কিন্তু এখানে অটো যোগ হয়ে যাবে, এটা কানেক্ট করে দেওয়ার কারণে। ওকে, তো একটা সেলের আরেকটা সেল কানেক্ট করে দেওয়ার এটাও একটা রিজন হয়ে থাকে। এরপর বিয়োগ কেমনে করবেন, এখানে ক্লিক করবেন, ওই মাইনাসটা দিবেন, তারপর পরেরটা এন্টার। ভাগ করবেন কেমনে, ইকুয়াল, ক্লিক, ভাগ, তারপর আরেকটা এন্টার। শুধুমাত্র মাঝখানের এই স্যাম্বলটা কি হবে, চেঞ্জ হবে। যে স্যাম্বলটা দিবেন ওই স্যাম্বলে আপনি আনসার পাবেন। ওকে, ইজি। এখন আমরা কি করব, সাম তো শিখলাম। ওকে, আমি এখানে নোট করে রাখি ফর্মুলা কি শিখলাম। প্রথম ফর্মুলা হচ্ছে আমাদের সাম বা সামেশনের শর্ট ফর্ম। প্রথম ফর্মুলা হচ্ছে সাম, এবং এখন হচ্ছে আমরা শিখবো ম্যাক্স। তারপর হচ্ছে মিনিমাম, তারপর হচ্ছে অ্যাভারেজ। ওকে, এখন হচ্ছে আমরা এই তিনটা সূত্র শিখবো। দেখেন এখানে আমি আরো কতগুলো নাম্বার লিখি, এই নাম্বারগুলো দরকার আছে, নাহলে প্র্যাকটিক্যালি শিখতে পারবেন না। ওকে, দেখেন তো এখানে যে নাম্বারগুলো আছে আমি একটু বড় করি। ওকে, বড় করি, তো আমি টাইটেল লিখে দিই নাম্বার। এখন আপনাদেরকে শেখাচ্ছি কি, ম্যাক্স। সাম তো জানি, সাম মানে যোগ করা সবাই জানি। এখন ম্যাক্স করব। ম্যাক্সটা মূলত ম্যাক্সিমামের শর্ট ফর্ম। ম্যাক্সিমাম বলতে আমরা কি বুঝি, সর্বোচ্চ নাম্বার বলে না, বা হাইয়েস্ট যেটা নাম্বার থাকে ওটা বলে না, এটা। তো
তো আমার এখানে কতগুলো নাম্বার আছে, আমি চাচ্ছি এটার সবচেয়ে বড় নাম্বার কোনটা, এই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটা। সেম আমি আগেই বলছি, শুরুতে বলছি, কোনো সূত্র যদি আপনি ফুলফিল করতে চান অবশ্যই আপনাকে সমান দিতে হবে, সমান না দিলে ওটা নর্মাল ট্যাক্সই হবে। ওকে, অবশ্যই আপনারা সমান ইকুয়াল দিবেন। তো ইকুয়াল দিয়ে আপনাদেরকে এখন ম্যাক্স লিখতে হবে। তার মানে কি বুঝলেন, সমান লেখার পরে যে সূত্রে আমি কাজ করব ওই সূত্রের নামটা লিখতে হবে। আপনি মিনিমাম করেন, অ্যাভারেজ করেন, সাম করেন, কাউন্টার নাম্বার করেন, ব্লক অফ করেন, এক্স ওয়াই জেড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, যেটাই করেন সমানের পরে ওই সূত্রের নামটাই দিতে হবে। এখন অ্যাকুরেটটাই দিতে হবে, ভুল লিখলে কিন্তু ফর্মুলা ভ্যালু আসে, মানে আনসার পাবেন না আপনি। তো আমি ম্যাক্সিমাম করব, ম্যাক্সিমামের শর্ট ফর্ম হচ্ছে ম্যাক্স। ওকে, ম্যাক্স বলছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন এবং পুরো নাম্বারটা যে নাম্বার রেঞ্জটা আছে এটা পুরোটাকে এভাবে সিলেক্ট করে নেবেন, তারপর লাস্ট ব্র্যাকেট। এখন আমি এখানে কি দিছি, ম্যাক্স। ম্যাক্স দেওয়ার পরে D3 আর D8, এই যে উপরে উপরে ডি, এদিকে কত 3, মানে এই সেলের নাম হচ্ছে D3 আর এই সেলটা হচ্ছে D8। তো D3 আর D8 এর মাঝখানে যে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারের সবচেয়ে বড় নাম্বারটা যেটা ম্যাক্সিমাম ওটাই মূলত আউটপুট আসবে। যদি আমি সাম দিতাম কি হইতো, সবগুলো যোগ হইতো এটা। তো এন্টার দিলে এখন আমার এখানে সবচেয়ে বড় নাম্বার কত, 710 এটা। তো আবার এক্সেলে কিন্তু কানেক্ট করে রাখলে মনে করেন আমি এখন এখানে 1120 করে দিলাম, দেখবেন যে এটাও আপডেট হয়ে যাবে। দেখেন আপডেট হয়ে গেল না এটা। এক্সেল কিন্তু বুঝলে অনেক মজা আছে। তো আমরা তো ম্যাক্সিমামটা বুঝতে পারলাম, তারপর হচ্ছে মিনিমামটা করব। মিনিমাম মানে কি, সবচেয়ে কম নাম্বার যেটা থাকে। তো ম্যাক্সিমাম সবচেয়ে বড়টা, মিনিমাম সবচেয়ে ছোটোটা। এখানে ইকুয়াল দিবেন, মিনিমাম পুরোটাই লেখার দরকার নাই, MIN লিখলে এখানে আপনাকে সাজেশন দিয়ে দেয়, এখান থেকে কিন্তু ক্লিক করা যায়। তো মিনিমাম দেওয়ার পরে পাঁচ ব্র্যাকেট, তারপরে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দিবেন, লাস্ট ব্র্যাকেট। এখন এন্টার দিবেন, তাহলে এটার মধ্যে সবচেয়ে কম নাম্বার যেটা, এটা আউটপুট চলে আসবে। এটা হচ্ছে 120। ওকে, আমি আবারও কেটে দিচ্ছি। তারপর হচ্ছে অ্যাভারেজ বের করবো কীভাবে। অ্যাভারেজ মানে তো হচ্ছে গড়, আমরা সবাই বুঝি, মানে গড়ে কত টাকা আসে বা গড়ে কত নাম্বার পায়, এই বিষয়গুলা। তো এখানে ইকুয়াল দিব, অ্যাভারেজ প্রপারলি লিখতে হবে, বানান ভুল হলে কিন্তু আউটপুট আসে না। ওকে, তো ইকুয়াল দেওয়ার পরে আমাদের আগের নিয়ম অনুযায়ী পরে সূত্র লিখলাম যেটা আমরা লিখতে চাচ্ছি। এভারেজ লিখে ব্র্যাকেটের ভিতরে নাম্বার 1 নাম্বার 2 মানে এই পুরো রেঞ্জটা সিলেক্ট করতে বলতে, সরি গাইস। তো এবার সিলেক্ট করে লাস্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন সবগুলো নাম্বার কি হবে, গড় চলে আসবে। তাহলে আমার উপরে যতগুলো নাম্বার আছে সবগুলোর গড় হচ্ছে 616 এটা। তার মানে আজকে আমরা শিখলাম সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, যেগুলো হচ্ছে ফর্মুলা মেনুতে এখানে ফিনান্সিয়ালের ক্ষেত্রে আছে, সাম আপনি খুঁজলে পাবেন এখানে। এটা হচ্ছে বিষয়। তো ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ এটা হচ্ছে আমাদের আজকের ফর্মুলা শিখলাম। এখন আপনাদেরকে আমি একটা পার্সোনাল বিল বানাই দেখাবো, এবং সেম ভাবে হচ্ছে আপনারা কি করবেন, একটা পার্সোনাল বিল বানাই আমাকে ইমেল করে পাঠাবেন। এটা আমি আগে দেখাই দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি শিখলাম, কিভাবে যোগ বিয়োগ, গুণ, ভাগ, বড় নাম্বার ছোট নাম্বার, গড় নাম্বার বের করতে হবে, এভাবে তো শিখলাম। এবং সেমভাবে আপনারা যখন গুগলের শিটে কাজ করবেন, গুগল শিট, এক্সেলের মতো আরেকটা সফটওয়্যার আছে যেটা গুগলের, ওটা হচ্ছে গুগল শিট, ওখানে কাজ করলেও সেম ম্যাক্স, মিনিমাম, যোগ বিয়োগ যেভাবে দেখাচ্ছি ওভাবেই কাজ করবে। ওকে, তো এখানে জানলো ওখানে আমরা একদম ইজিলি জানবো। এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ম্যানুয়াল ক্লাস, মানে মেনু ইউজ করে একটা ফরম্যাট কীভাবে বানাবেন। এই ম্যানুয়াল বলতে আমি বুঝাইছি এই হোম মেনু, ইনসার্ট মেনু, এগুলো। এখানে নর্মালি হোম মেনুতে কার্ড, কপি, ফরম্যাট, পেন্টার, প্যাস্ট, এগুলো তো আমরা জানি। এরপর হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলোও জানি। অ্যান্ড দেন আফটার হচ্ছে অ্যালাইনমেন্ট, গ্রুপ, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং, অ্যাড, ইনসার্ট, এগুলো হচ্ছে রান, এগুলো হচ্ছে আমরা শিখি নাই MS ওয়ার্ডে। তো কমন বলতে কোনটা, ক্লিপবোর্ড আর ফন্ট। এবং এই দুটো গ্রুপে যতগুলো কমান্ড আছে MS ওয়ার্ডে যেভাবে ইউজ করছেন এবং MS ওয়ার্ডে যেভাবে কাজ করছেন সেমভাবে এক্সেলেও করবেন। যেমন আমি যদি বার এই লেখাটা কপি করতে যাচ্ছি, ক্লিক করে কি করতে হবে, কপি, যেখানে রাখবো ওখানে ক্লিক করে পেস্ট, এখানে ক্লিক করলে কিন্তু এভাবে পেস্ট চলে আসে। সেম কাজ নাকি দুইভাবে করছি আমি, দুইভাবে কিন্তু করে নেই। শর্ট ফর্ম যারা জানেন তারা শর্ট ফর্ম ইউজ করবেন, Ctrl+C Ctrl+V পেস্টের জন্য। এখন প্রথমে আমি যদি কোনো কিছু লিখি এখানে, আচ্ছা ওইগুলা ব্যাক আনে, আচ্ছা প্রশ্ন করি না, হ্যাঁ
কাইয়ুম ভাই, আপনি ক্লাস 01 থেকে আছেন না? আনমিউট করেন। জি জি, আমি ক্লাস আচ্ছা, এতগুলো থেকে ক্লাস আছি। করাইছি আপনাদেরকে, তাই না? কিছুক্ষণ আগে যোগ বিয়োগ গুণ ভাগ। জি জি। এখন এই লেখাগুলো আমি চাচ্ছি ব্যাক আনতে। কেমনে করব? এখন আমি চাচ্ছি লেখাগুলো ব্যাক ইন্দো তো আনতে। ইন্দো। আন্ডু, তাই না? জি জি, আন্ডো। শর্ট ফর্ম কি? এটা কিবোর্ডের শর্ট ফর্ম কি? কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড জেড কন্ট্রোল জেড। চেপে ধরে জেড নাকি কন্ট্রোল জেড শুধু? কন্ট্রোল চেপে ধরে জেড। গুড, কন্ট্রোল জেড। তাহলে আমার সবগুলো লেখা চলে আসলো, তাই না? জি জি। ভেরি গুড, ভেরি গুড। আপনি খুব মেধাবী একজন মানুষ। এর আগেও জিজ্ঞেস করছিলাম পারছেন। ভেরি গুড, ভেরি গুড, আই এম রিয়েলি গ্ল্যাড। ওকে, আনমিউট করতে মিউট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা দেখানোর আরেকটা রিজন আছে। আমি যদি এটাকে সিলেক্ট করি, এক্সেলে প্রিন্ট করতে গেলে আমাদের একটা অন্য মেথড ইউজ করতে হয়। ওয়ার্ডে আমরা প্রিন্ট করতে গেলে কি করতাম? এমনি ফাইলে গিয়ে ফাইলে একটা সেট আপ করে প্রিন্ট করে দিলে হয়ে যেত। মানে পেজের ভিতর যা টেক্সট থাকবে, যা কন্টেন্ট থাকবে, ওটা প্রিন্ট হয়ে যেত। বাট এক্সেলটা হচ্ছে ওয়ার্কশিট, মানে এখানে পেজের লিমিট নাই। ওকে, আপনাকে পেজটা বানায় নিতে হবে। তো যতটুকু, যেমন আমি ফর্মুলা, এখানে আমার ফর্মুলাও আছে, নাম্বারও আছে। আমি চাচ্ছি ফর্মুলা কি করব, প্রিন্ট করব, বাট এটা প্রিন্ট করব না। এক্ষেত্রে আমাকে কি করতে হবে? পুরাটাকে সিলেক্ট করে পেজ লেআউটে আসতে হবে। পেজ লেআউটে প্রিন্ট এরিয়া থেকে সেট প্রিন্ট এরিয়া দিতে হবে। এটা না দিলে কিন্তু এলোমেলো হয়ে আসবে। তো পিডিএফ এবং প্রিন্ট এই দুটো যখন করবেন, অবশ্যই আপনি আউটপুটে কি চাচ্ছেন এটা অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর সেট প্রিন্ট এরিয়া দিবেন। ওকে, তো এটা দিয়ে আমরা প্রিন্ট করে কোথায় থেকে? ফাইল প্রিন্টে। এই যে এখানে দেখেন আমার কিন্তু শুধু ফর্মুলাটাই কি হচ্ছে? প্রিন্ট হবে। আমি এখানে যে নাম্বারটা লিখছিলাম এটা হয় নাই। কেন হয় নাই? প্রিন্ট এরিয়াতে আমি সেট প্রিন্ট এরিয়া দিয়েছিলাম তাই। এখন সেমভাবে আমি যদি পুরোটাকে সিলেক্ট করি, এই যে পুরোটা সিলেক্ট করলাম, কিন্তু আমি সেট প্রিন্ট এরিয়া দিলাম না। ফাইলে যাব, প্রিন্টে যাব, দেখেন আমার কিন্তু আগেরটাই থেকে গেল। কিন্তু সিলেক্ট করছি কিন্তু আমি পুরো রেঞ্জটা। কেন আসে নাই? কেন আসে নাই বলেন, আনমোড করে বলেন। টেন্ট প্রিন্ট এরিয়া না দেওয়াতে। হ্যাঁ, সিলেক্ট করা হলো এখানে। ওকে ওকে, তো এটাকে প্রিন্ট সিলেক্ট করে এরিয়া সেট সিলেক্ট প্রিন্ট না এরিয়া করা না দেওয়াতে। পর্যন্ত হবে দেখেন না। আবার আসে কিনা, আবার আসে কিনা প্রিন্ট। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এত মেধাবী মেধাবী স্টুডেন্ট এগুলো কই থেকে আসে? আমার অফলাইন স্টুডেন্টদের চেয়ে অনেক মেধাবী আপনারা। ওকে, তো এখানে এটা প্রিন্ট দেখানোর আরেকটা রিজন ছিল। আমার লেখাগুলো কিন্তু এখন নর্মালি এমএস ওয়ার্ডে যে সাদা ফেস ছিল না, ওভাবে আসলো। বাট এটাকে আমি আরেকটু বর্ডার করে আনতে পারি। যতটুকু লিখছি ওটাকে সিলেক্ট করে হোম মেনুতে আসবেন। আজকের টপিকের প্রথম ম্যানুয়াল ক্লাস। হোম মেনুতে এসে এই যে ফন্ট গ্রুপে একটা বর্ডার আছে, বর্ডারে গিয়ে অল বর্ডার করে দিবেন। অল বর্ডার্স করলে প্রতিটা বর্ডার এরকম হয়ে যাবে, মানে একটু গাঢ় হবে। এই যে এখানে যেটা আছে না, এখানে যেটা আছে এটা কিন্তু প্রিন্ট করলে আসবে না, এটা সাদা সাদা আসবে। এখানে নর্মালি আউটপুটটা মূলত বোঝানোর কারণে এটা গ্রেড লাইনটা এভাবে থাকে। তো এটা আউটপুট আপনি আরেকটু গাঢ় করে আনতে চাইলে বা আউটপুট শো করাতে চাইলে আপনাকে সিলেক্ট করে পুরো রেঞ্জটা এখানে এসে কী করতে হবে? অল বর্ডার্স করতে হবে। আচ্ছা, এখন আমি প্রিন্টে যাই, প্রিন্ট দিলাম, চলে আসলো। ওকে, এভাবে কাজ করবেন এটা। তো এটা হচ্ছে এখান থেকে গিয়ে এভাবে করে। আবার নো বর্ডার দিলে কিন্তু কেটে যাবে। ক্লিয়ার? এটা আমি আবার কেটে দিচ্ছি। এখন হচ্ছে একটা পার্সোনাল বিল বানাবো। পার্সোনাল বিল এটা বানাইতে গেলে প্রথমে ধরেন আমি কয়েকটা মাসের নাম লিখবো। এভাবে এখানে সিলেক্ট করলাম কে, আবার নিচে টানলাম 9 পর্যন্ত। এদিকে কি এভাবে চেপে ধরে কে, এদিকে এই যে সিলেক্ট করলাম না, এটা কিন্তু মাঝখানে কার্সরটা আমি এখন যেভাবে রাখছি, কার্সরটা হচ্ছে এখন আমি যেভাবে রাখছি সেভাবে রাখবেন। আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন না। সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই কার্সরটা ভিতরে রাখতে হবে। এখানে সিলেক্ট করে কে, আবার এদিকে 9, যতটুকু দরকার হয় আপনাদের। এখন এই অবস্থায় আপনারা এখানে এসে অল বর্ডার করবেন। অল বর্ডার একটু জুম করে নিতে পারেন আপনাদের নিজেদের মতো করে। আচ্ছা, তো এখানে যে সেল সাইজগুলো না, এগুলো কিন্তু আবার, আচ্ছা এটা আমি অন্য অন্য ক্লাসে বলি। এখানে আবার আসি, এভাবে সিলেক্ট করে কে, আবার এদিকে কত 9 10 যা লাগে সিলেক্ট করে অল বর্ডার এসে অল বর্ডার্স দিবেন। এখন একটু জুম করে নিই আমি, জুম। ওকে, এখন এই সেলের যে সাইজটা এটা কিভাবে আপনি বাড়াবেন, যদিও সাবস্টিটিউট টেকনিক আছে, বাট আমরা একদম প্র্যাকটিক্যালি আগে শুরু থেকে একদম সহজটা শিখি। এ আর বি বা বি এবং সি, এখানে মাঝখানে দেখেন একটা ইন্ডেন্ট আছে।
এখানে দিলে কিন্তু হবে না, উপরে ইন্ডেন যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রতিটা সেলের সাইজ বড় ছোট করার জন্য। তো এ এবং বি আমি চাচ্ছি সেলের সাইজটা একটু এদিকে আনবো, তো কার্সরটা এখানে রেখে চেপে ধরে টান দিলে কিন্তু চলে আসবে এভাবে। ওকে, সেমভাবে ধরেন মাঝখানে এখানে এই যে এস আই আই আইটা একটু বড় করতে যাচ্ছেন, আইতে ক্লিক করে এভাবে বড় করলে বড় হয়ে যাবে। সেমভাবে ছোটো করতে পারেন, ভিতরে টানলে ছোটো হবে। আবার এদিকেও 1 আর 2 এর মনে করেন 2 সাইজটা আপনি কী করবেন, বড় করবেন। 2 আর 3 এর মাঝখানে যে ইন্ডেনটা এখানে চেপে ধরে এভাবে টান দিলে এটার হাইটটা বড় হয়ে যাবে। এটার বাইরে সাবস্টিটিউট আছে, এটা আমরা আরও পরে জানবো, এতটুকু। তো এভাবে যে এখন আমি এটাকে মার্জ করব, মানে দুইটা সেল মিলিয়ে মার্জ করব। এটাকে পুরাটাকে সিলেক্ট করলাম, মনে করেন ওই যে ক্লাস রুটিন বানাইছিলাম না, ক্লাস রুটিন বানাইছিলাম তখন উপরে টাইটেল কি দিছিলাম, ক্লাস রুটিন। তো এখানে আমি চাচ্ছি একটা পার্সোনাল বিল বানাবো, পার্সোনাল বিলের পুরো লাইনটাই দিব, কী দিব, পার্সোনাল বিল। এখন আমাকে মার্জ করতে হবে, এভাবে সিলেক্ট করে এখানে একটা মার্জ অ্যান্ড সেন্টার অপশন দেখেন, মার্জ অ্যান্ড সেন্টার। এখানে মোর অপশনে ক্লিক করলে মার্জ সেলস পাবো, তবে এটাও দেওয়া যাবে, আবার মার্জ অ্যান্ড সেন্টার এটাও দেওয়া যাবে। তবে পার্থক্য হচ্ছে মার্জ সেলস দিলে লেখাটা শুরু থেকে শুরু হবে, আর মার্জ অ্যান্ড সেন্টার দিলে লেখাটা সেন্টার থেকে শুরু হবে। যেটা একটা জয়েন্ট ক্লাস, জয়েন্ট বর্ডার, আমাদের মার্জ অ্যান্ড সেন্টারই দিতে হবে। তো মার্জ অ্যান্ড সেন্টার দিলে কী হবে, লেখাটা মাঝখান দিয়ে শুরু হবে এবং বর্ডারগুলো কেটে যাবে। এখন আমি ধরেন পার্সোনাল বিল দিলাম, দেখেন লেখাটা কিন্তু পেজের মাঝখান দিয়ে শুরু হচ্ছে এভাবে। তো এভাবে কিন্তু আমি সেমভাবে এদিকেও পারি যদি আমার দরকার হয়, সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার। ওকে, এদিকে যদি দরকার হয় এভাবে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার। এভাবে হচ্ছে কী করতে হয়, মার্জ করতে হয়। তো ভুলে যদি আপনি আবার এটা আনমার্জ করতে চান, এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে আবার ক্লিক করলে নর্মালি চলে আসবে। এগুলোকে আপনি আবার সিলেক্ট করে এখান থেকে অল বর্ডার করে নেবেন, অল বর্ডার্স, তাহলে আগের মতো গাঢ় হয়ে যাবে। তখন এটা দেখানোর মেন রিজন, এখানে আমি ধরেন কতগুলো আমার এক্সপেন্স লিস্ট। ওকে, এখানে লিখলাম, মনে করুন হতে পারে আমার কী কী কস্ট হয়, ইন্টারনেট বিল, তারপর মনে করেন ইলেকট্রিসিটি বিল, এরপর আর কি হতে পারে, মিল হতে পারে, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, হাউস রেন্ট, জি হাউস রেন্ট দেন, বাড়ি ভাড়া। হাউস রেন্ট, দেন আপনার আর কি হতে পারে, মেডিকেল হতে পারে। তো এগুলো হচ্ছে কস্ট, আপনারাও সেমভাবে এভাবে লিখবেন। আমি এগুলো কেটে দিচ্ছি, বাকি যেগুলো আমার দরকার নাই এগুলো লিস্ট কাটার জন্য মূলত 9 থেকে এভাবে সিলেক্ট করে, মানে এই পুরো রেঞ্জটা এভাবে সিলেক্ট করে এখানে একটা ডিলেট অপশন আছে দেখেন, সেল ডিলেট করার জন্য এই ডিলেট সেলটা ইউজ করতে হবে, কেটে গেছে দেখেন, আবার দেখেন। তো 9 থেকে 12 সিলেক্ট করে ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। সেমভাবে আপনি মাঝখান থেকে কোনো একটা সেল ডিলেট করতে চাচ্ছেন, আমি কিন্তু ডিলেট বলছি। ওকে, ডিলেট আর মার্জ কিন্তু সেম না, মার্জের কাজ হচ্ছে শুধুমাত্র বর্ডার যেটা থাকে ওটা রিমুভ করে ফেলা, আর ডিলেট তো একেবারে ডিলেট হয়ে যাবে। এখন আমি এটাকে সিলেক্ট করে ডিলেট দিলে কিন্তু এই অংশটা কী হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, এদিকে ঢুকে গেছে এটা। তো এখানে যখন আমি এই পুরো লাইনটা কী করবো, ডিলেট করে দিতে যাচ্ছি, সিলেক্ট করে ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে, ডিলেট হয়ে গেছে। তো ইনসার্ট আবার বাড়াইতে চাইলে, যেমন ধরেন ইন্টারনেট বিল আর ইলেকট্রিসিটি বিল মাঝখানে একটা কী বাড়াবো, সেল বাড়াবো, এখানে 4-এ ক্লিক করে ইনসার্টে ক্লিক করবো, তাহলে একটা সেল বাড়বে। ডিলিট করতে গেলে ডিলিট থেকে, বাড়াতে হলে ইনসার্ট থেকে। ডিলিট করবো আবার কেমনে, 4-এ ক্লিক করে ডিলিট। ওকে, একটু তাহলে এখন আমরা শিখলাম কি, ইনসার্ট আর ডিলিট। ওকে, এখানে হচ্ছে আমি এখন জানুয়ারি লিখবো, জানুয়ারি, তারপর হচ্ছে ফেব্রুয়ারি। ওকে, ফেব্রুয়ারি লেখার পর এখন আমাদের অনেক সময় হচ্ছে সিরিয়াল বাই বা ইনক্রিজিংলি অনেকগুলো টপিক থাকে, যেমন স্যাটারডে, সানডে, মানডে, এগুলো সিরিয়াল বাই হয় না, বা ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো সিরিয়াল বাই হয়। তারপর হচ্ছে 1 2 3 4, এগুলো হচ্ছে সিরিয়াল বাই হয়। এখন আমার এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর পর্যন্ত লিখতে হচ্ছে। আমি যদি 12টা মাসের নাম লিখি তাহলে আমার কিন্তু 2-3 মিনিট কষ্ট হবে। এক্ষেত্রে একটা সাবস্টিটিউট অ্যান্ড সিম্পল উপায় হচ্ছে, জানুয়ারি লেখার পরে এই কর্নার একটা ফিল আপ আছে, কর্নার একটা কি আছে, ফিল আপ, ভিতর থেকে হচ্ছে সিলেক্ট করে, আর যদি কর্নারে কাজটা নিয়ে আসেন এটাকে বলতে হবে ফিল আপ, ফিল আপ, কি বলছি, ফিল আপ। ফিল আপ চেপে ধরে এবার টান দিলে আমার পুরা সেপ্টেম্বর যতটুকু রাখি চলে আসবে। এবার কেমনে করলাম দেখেন, এই কর্নারে হচ্ছে ফিল আপ, এটা চেপে ধরে যদি আমি এতটুকু টানি এপ্রিল পর্যন্ত আসবে, যদি আরও টানি জুন পর্যন্ত, এভাবে। তো এদিকে ধরেন আমি এখন 1 লিখলাম, 1 2, এখন আমি চাচ্ছি এটা সিরিয়াল বাই আনতে চাচ্ছে, সিরিয়াল বাই, এভাবে সিলেক্ট করে ফিল আপে টান দিব, চলে আসবে।
তো ধরেন স্যাটারডে সানডে, স্যাটারডে লেখার পরে আমি সানডে মানডেগুলো আনবো, টান দিব ফ্রাইডে। ওকে, 7 দিনের নাম চলে আসলো। এভাবে সিরিয়াল বাই কোনো কাজ করতে গেলে এভাবে আনতে পারেন। আমার এখানে আর দরকার নাই, জুন জুলাই যাই হোক। এরপর আমি লিখবো টোটাল, তারপর লিখবো হচ্ছে ম্যাক্স জি ম্যাক্সিমাম, দেন আপনার হচ্ছে মিনিমাম, দেন আপনার হচ্ছে অ্যাভারেজ। ওকে, এখন আমি হচ্ছে একটা বিল রেডি করলাম। এখানে আমি আমার বিভিন্ন কস্টগুলো লিখে দিই। 1 মিনিট সময় দেন। ওকে, তো আমার সময়ের জন্য আমি হচ্ছে ওইগুলো কপি করে কপি করে বাকিগুলোতে পেস্ট করে দিচ্ছি। মনে করেন এগুলো হচ্ছে এভাবে হয়েছে, ভিন্ন ভিন্ন নাম্বার। ওকে, এখন তাইলে আমার পার্সোনাল বিল রেডি। এখন আমি এগুলো সবগুলো টোটাল করব। কি করব? টোটাল করব। এখন আমি যদি যোগ করতে যাই কি ধরনের ফর্মুলা ইউজ করব? এখন আমি এগুলো যোগ করতে গেলে কি ধরনের ফর্মুলা ইউজ করব বলেন আপনারা? সাম সাম ইকুয়াল সাম সাম ইকুয়াল সাম ইকুয়াল দিয়ে সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, তারপরে জানুয়ারি থেকে তার জুন পর্যন্ত সিলেক্ট না, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এন্টার। চলে আসছে না? জি ওকে, এখন ধরেন এই যে ইলেকট্রিসিটি বিল আমি কিভাবে সাম করব না, যোগ করব না? হ্যালো, না, জি যোগ করব জি না? জি এখন আমরা এটা সিলেক্ট করি টানলেই মানে হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, এটা মনে আছে। টোটাল সিলেক্ট করে টানলেই মানে সবগুলো আসবে একাদ আসছে। ওকে, এই যে আমি জানুয়ারি ফেব্রুয়ারি বের করছি না ফিল আপ দিয়ে, সেম ভাবে হ্যাঁ হ্যাঁ আমি এখানে সেম প্রসেসিং এর জায়গায় ক্লিক করে, হবে। যেহেতু সব ফর্মুলা একই, ফিল আপ থেকে হচ্ছে ভিতরে টান দিলে বা ডাবল ক্লিক করলে সবগুলো চলে আসবে। দেখেন কেমনে করলাম এখানে। অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে ফিল আপ পয়েন্ট কর্নারে, আপনি একটু বাইরে ক্লিক করলে কিন্তু আসবে না। এই ধরনের ব্ল্যাক প্লাস কার্সর আসতে হবে, এটাকে চেপে ধরে এবার টান দিলে চলে আসবে। এটাকে ফিল আপ বলে, ফিল আপ পয়েন্ট। এটা শিখে রাখুন, ফিল আপ পয়েন্ট। লাভ পয়েন্ট তো ম্যাক্সিমামটাও সেম, আমরা বড় নাম্বার বের করার জন্য করি না, ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট জানুয়ারি থেকে জুন পর্যন্ত সিলেক্ট করব। খরচগুলাই তো আমি চাচ্ছি আমার যেগুলো খরচ আছে ওটা ওখান থেকে কি করতে, বড় নাম্বারটা বের করতে। ফার্স্ট ব্র্যাকেট এন্টার। এখন এটাও সেম ভাবে আমি এখানে ক্লিক করে ফিল আপ করে দিতে পারি, ফিল আপ। মিনিমাম বের করতে পারি, ফার্স্ট ব্র্যাকেট জানুয়ারি থেকে জুন পর্যন্ত, লাস্ট ব্র্যাকেট এন্টার। তাহলে এখন আমি যদি ফিল আপ করে টেনে দিই, সর্বনিম্ন নাম্বার যেটা ওটা বেড়ে যাবে। এটা হচ্ছে আমার টোটাল করার, ম্যাক্স করার, মিনিমাম করার কাজ। অ্যাভারেজের ক্ষেত্রেও সেম, অ্যাভারেজ। তারপর জানুয়ারি থেকে জুন, দেন আপনার লাস্ট ব্র্যাকেট এন্টার। এখন এভাবে টেনে দিব, চলে আসে। এটাকে কি বলবো? ফিল আপ। তো এখন আপনাদের যে হোমওয়ার্কটা হচ্ছে সেম আমি যেভাবে বানাইছি, এবার হচ্ছে বিভিন্ন নাম্বার দিয়ে সেম টপিকগুলো ভিন্ন হতে পারে, সমস্যা নেই। উপরে হচ্ছে পার্সোনাল বিল লিখবেন, পার্সোনাল বিল। তারপরে 2 নাম্বার সেলে আমি যেভাবে লিখছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল জুন যা লাগে, টোটাল ম্যাক্স মিনিমাম এভাবে লিখবেন। লেখার পর এখানে কতগুলো খরচের নাম লিখবেন। খরচের নাম লিখে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে বিভিন্ন খরচ আপনারা নাম্বার এখানে বসাবেন। দেন আপনার হচ্ছে টোটাল ম্যাক্স মিনিমাম যেভাবে সূত্র দিয়ে আপনাদেরকে দেখাইছি ওভাবে আমাকে পাঠিয়ে দিবেন। অবশ্যই এক্সেল ফাইল পাঠাবেন, কারণ পিডিএফ ফাইল পাঠাইলে আপনারা এখানে কি ফর্মুলা ইউজ করছেন এটা আমি দেখতে পারবো না। পিডিএফ ফাইল পাঠাইলে আপনারা এখানে কি ফরম্যাট ইউজ করছেন এটা আমি বুঝতে পারবো না। ওকে, মানে এখানে ক্লিক করলে কিন্তু কি ফরম্যাট ইউজ করছেন এটা দেখা যাচ্ছে। তো এটার কারণ হচ্ছে অবশ্যই আপনারা কি করবেন, এক্সেল ফাইলটাই পাঠাবেন আমাকে, নট পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল একদমই পাঠাবেন না এই বাড়ির কাছের জন্য। ওকে, এক্সেল ফাইলই পাঠাবেন। এখন আরেকটা টপিক শিখেন আপনারা। এখন আপনারা শিখছেন এখানে অল বর্ডার কীভাবে করতে হয়, কীভাবে মার্জিন সেন্টার করতে হয়, আর কীভাবে ইনসার্ট করতে হবে, ডিলিট করতে হবে। এক্সেলের কাজটা হচ্ছে এভাবে করাইতে হয়, মানে একটা কাজ তৈরি করে তারপরে বিভিন্ন এনভায়রনমেন্টের
যে টপিকগুলো আছে ওগুলো একটা একটা এনে কী করতে হয়, ইউজ করে দেখাইতে হয়। এমএস ওয়ার্ডের মতো এমনি একটা র্যান্ড ফর্মুলা দিয়ে ট্যাক্স কতগুলো আনলাম, সিলেক্ট করে একটা একটা অপশানে অ্যাপ্লাই করে দেখলাম ওটার কাজ কীটা বললাম, এভাবে হচ্ছে বললে আপনারা ভুলে যাবেন বা পারবেন না। তো এক্সেল হচ্ছে এই ধরনের শিট বানায়, তারপর একটা একটা অপশানে অ্যাপ্লাই করে দেখতে হয় এটা। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এটা কি দেখেন, শুনেন ভালো করে। আমার এই যে সাইজটা, এটা কিন্তু 80 পিক্সেলস। আমরা ওই যে 1 ইঞ্চি 2 ইঞ্চি 1 ফিট 2 ফিট 1 মিটার এভাবে বলি না, এভাবে আমরা কি বলে এই মিটারগুলো চিনি না, কিন্তু এক্সেল হচ্ছে এটা কাউন্ট করে পিক্সেলস দিয়ে, বা কম্পিউটার যাবতীয় কাজগুলো হচ্ছে পিক্সেলস ফরম্যাট দিয়ে কাজ করে। তো আমার এই সেল বা এই কলামের সাইজ হচ্ছে কত, 81 পিক্সেলস। এখন আমি এখানে মনে করেন লিখলাম হাউস রেন্ট, হাউস রেন্ট হাউস রেন্ট লেখার পরে এই যে লেখাটা, এটা কিন্তু আরেকটা সেলে চলে আসলো না। আমি কিন্তু এখান থেকে চেপে ধরে এটা বড় করতে পারি কলামে। বাট এখন আপনার ফরম্যাট হচ্ছে বড় করে দিলে প্রিন্টে সমস্যা হচ্ছে, মানে হালকা বড় করলে কি হচ্ছে, সমস্যা হচ্ছে। এখন আপনি এই অবস্থায় এটাকে কী করবেন, অবশ্যই আপ অ্যান্ড ডাউন করে লিখবেন। এটা করতে গেলে আপনাকে কি করতে হবে, এখানে ক্লিক করে র্যাপ টেক্সে ক্লিক করতে হবে। র্যাপ টেক্সে ক্লিক করলে ওই সেলের দুইটা লাইন চলে আসবে এভাবে। তাহলে আমার সেলের যেটা সাইজ সেটা কিন্তু ঠিকভাবে আছে। এটা এই অপশনটার নাম কি, র্যাপ টেক্স। এখানে ক্লিক করে এই যে র্যাপ টেক্স মার্জিন সেন্টারের উপরে র্যাপ টেক্স, এখানে ক্লিক করলে আপ অ্যান্ড ডাউন হয়ে যাবে। তো এখন স্যার এটা কখন ইউজ হবে এটাও ভালো করে দেখেন। আমি এখানে এসে লিখলাম লরেম ইপসাম। এখন আমার লেখাটা কিন্তু সেলের বাইরে চলে আসলো, ওকে। বা ধরেন এখন এটা একটু বড় করে দিলাম। এই অবস্থায় অবশ্যই আপনার কি মন চাচ্ছে, আপ অ্যান্ড ডাউন করতে। এখন আপনি এখানে ক্লিক করে র্যাপ টেক্সে ক্লিক করলে কিন্তু এটা আপ অ্যান্ড ডাউন হবে না। আপনি ক্লিক করতে থাকবেন, মাউস ভেঙে ফেলতে পারবেন, কিবোর্ড ভেঙে ফেলতে পারবেন, তবুও র্যাপ টেক্স হবে না, ওকে। কারণ হচ্ছে আমার এখানে কি আছে, স্পেস আছে, যে আমি যেখানে রাবিং করতেছি এখন, এটা হচ্ছে আমার ফাঁকা জায়গা। তো এখানে ক্লিক, এরকম ফাঁকা জায়গা থাকলে র্যাপ টেক্স কাজ করবে না। এটা যখন আমি ভিতরে নিয়ে আসবো, সেলের বাইরে চলে যাবে, তখন হচ্ছে র্যাপ টেক্সটা কাজ করবে, ওকে। তো যদি অবশ্যই দরকার হয়, যদি অবশ্যই আপ অ্যান্ড ডাউন করতে হয়, এখন ফাঁকা জায়গা আছে, এটা অবশ্যই আপনি কি করবেন, আপ অ্যান্ড ডাউন করবেন। তাহলে এখানে ক্লিক করবেন, কিবোর্ডে যে অল্টারটা আছে, অল্টার চিনেন না সবাই, কন্ট্রোলের পাশে অল্টার, বলেন আনমিউট করে বলেন, হ্যালো। আচ্ছা, অল্টার চিনেন আপনারা? চিনি জি হ্যাঁ চিনি। উইন্ডোজ কে স্পেস বারের পাশে। ডান পাশে, ওকে, উইন্ডোজ কির ডান পাশে। তো এখানে ক্লিক করে অল্টার চেপে ধরবেন, অল্টার চেপে ধরে এন্টার দিবেন, কিবোর্ড থেকে কি দিবেন, অল্টার এন্টার। সেন্টার অল্টার এন্টার। তার মানে হচ্ছে একটা ফাইলের মধ্যে আনমোড করেন আপনি, মুট করেন আপনি, অল্টার এন্টার। ওকে। তো তার মানে এক্সেলের মধ্যে একটা সেলে দুইটা যদি লাইন লিখতে হয়, দুইটা উপায় আছে, একটা হচ্ছে র্যাপ টেক্স আর একটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার এন্টার। একটা হচ্ছে র্যাপ টেক্স আর একটা হচ্ছে অল্টার এন্টার। র্যাপ টেক্স করতে পারবো যখন আমার সেলের বাইরে টেক্সটটা চলে যাবে, আর টেক্সের ভিতরে স্পেস থাকলে আপ এন্ড ডাউন করতে হলে তখন অল্টার এন্টার। আমি আরেকটা শিখে আপনাদেরকে দেখাই। যেমন আমি এই পুরো লাইনে হচ্ছে কি করলাম, মার্জিন সেন্টার করলাম, এটা একটু বড় করলাম। এখন অনেক সময় হচ্ছে যারা রেজাল্ট শিট বানায়, এখানে যারা টিচার আছেন বা বিভিন্ন প্যাড বানান, মনে করেন আমার নামটা লিখলাম ইরফান আহমেদ। এখন আমি চাচ্ছি নিচের লাইনে কি লিখবো, আমার অ্যাড্রেসটা লিখবো। অ্যাড্রেসটা লিখতে গেলে এন্টার দিলে কিন্তু আরেকটা সেলে চলে আসে। তো অনেকে যারা কাজ জানে না তারা কি করে, এটাও আবার সিলেক্ট করে মার্জিন সেন্টার করে, তারপর এখানে এসে এভাবে লিখে দেয় না। তো আপনার হচ্ছে ঠিক আছে, লিখে আমরা হচ্ছে স্মার্টলি করব। তো এখানে ক্লিক করবেন, ইরফান আহমেদ লিখবেন, লেখার পর কিবোর্ড থেকে অল্টার এন্টার দিবেন, তারপর নিচে অল্টার এন্টার। হ্যাঁ ঠিক আছে, এভাবে লিখবো, ওকে। দেন আপনি এটাকে ক্লিক করে এখানে বিভিন্ন অ্যালাইনমেন্ট বা বিভিন্ন পজিশন আছে, ওগুলোতে ক্লিক করে দিলে মাঝখানে চলে যাবে, একটু বড় ছোট করতে পারেন এভাবে, ওকে। বুঝে গেছে?
এভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। ভাইয়া এইটা আমাকে একটু দেখাবেন, এটা যে যে অল্টার এন্টার করে কিভাবে আনলেন? এখন মনে করেন আমি এখানে কি করলাম, আমার অ্যাড্রেস লিখলাম, আমি চাচ্ছি আমার সাবজেক্টটা লিখতে। তো এখন আমার কি করতে হবে, অল্টার চেপে ধরে এন্টার দিতে হবে, নিচের লাইনে চলে আসতেছে। যদি এই অবস্থা আমি এন্টার দিই আরেকটা সেলে চলে আসে, তাই না? তো এটা ভিতরে লেখার জন্য অল্টার এন্টার ইউজ করতে হয়, অল্টার এন্টার, অল্টার এন্টার, অল্টার প্লাস এন্টার। Enter. অন্ডালের কাজ প্রায় সেম, তবে সাবস্টিটিউট আর কি। ওকে, তো এটা হচ্ছে বিষয়। আজকে হচ্ছে কি কি ক্লাস করালাম, কি কি মেনু ইউজ করলাম, এটা হচ্ছে আমি এখানে বলে দিই আপনাদেরকে। প্রথম হচ্ছে অল বর্ডার দেখাইছি, অল বর্ডার্স বানান ভুল হচ্ছে, ওকে, আমার এখানে কমিউনিকেশন ওই অন নাই তাই। তারপর হচ্ছে র্যাপ টেক্সট দেখাইছি আপনাদেরকে। তারপর হচ্ছে মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার। এরপরে হচ্ছে ইনসার্ট করা যায় কিভাবে, তারপর হচ্ছে ডিলিট করা যায় কিভাবে, সেল ডিলিট করা যায় বা লাইন কিভাবে ডিলিট করতে হয়। দেন আপনার হচ্ছে সূত্র শিখাইছি কি, সাম, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, ম্যাক্স, দেন আপনার Minimum. দেন আপনার হচ্ছে এভারেজ। এভারেজ। তো এটাও একটা স্ক্রিনশট করে নিয়ে রাখেন আপনারা। তো ক্লাস 1 হচ্ছে এই টপিকগুলো আমরা কি করলাম, শিখলাম। এবং ক্লাস 2তে মানে নেক্সট ক্লাসে যেটা শেখাবো ওটা আরও বেশি বেশি ইম্পর্টেন্ট। ওটা যদি জানেন এক্সেলের সব ধরনের কাজ আপনি পারবেন, যে কোনো ধরনের কন্ডিশনাল কাজ জানবেন। ওটা হচ্ছে ইফ ফর্মুলা। ওই ইফ ফর্মুলাটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব। এক্সেলের ক্লাস 01 এটা। তো আজকে হচ্ছে এটা শিখেছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওয়ার্ডের মতো কি আপনার এক্সেল এর প্রত্যেকটা বিষয় কি শেখানো হবে স্যার? এখানে যেগুলো আপনার দরকার হয় এগুলো, ফর্মুলাতে কিন্তু প্রায় ফর্মুলা আছে। হচ্ছে 6 মাসের কোর্স করাইলে শেখানো সম্ভব। এমন ফর্মুলা শেখাবো যেটা দিয়ে আপনারা বাকি ফর্মুলাও কভার করতে পারবেন এবং ইংলিশ ম্যানেজমেন্ট করতে পারবেন। ঠিক আছে, জাস্ট বেসিকই শেখাবো আর কি, যেমন অলরেডি কিন্তু একদম সিম্পলটা শিখে নিতে বলছি। এবং ক্লাস হচ্ছে আধা ঘন্টা করার জন্য ক্লাস করাচ্ছি, নিচে করাচ্ছি আর কি আপনাদের। তো এটা হচ্ছে বিষয়। স্ক্রিনশট নিয়ে রাখি ভাই, আপনারা।